স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদ। ভর্তুকির পরিমাণ কমছে আগামী অর্থ বছরের বাজেটে। আসছে বাজেটে প্রায় 24,000 কোটি টাকার ভর্তুকি রাখা হতে পারে। বিনিয়োগ বাড়াতে ভর্তুকির পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনতে চায় সরকার। তবে কৃষিতে ভর্তুকির আগের মতোই থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশন। আজ আমাদের আলোচনার বিষয়ে বাজেটে ভর্তুকি, এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আসার এইচ মনসুর এবং সিঁড়ি প্রকল্পের গবেষণা প্রধান ডক্টর জুলফিকার আলী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, ডিজেল, সার, খাদ্য সহায়তা, পল্লী বিদ্যুৎ সহ বেশ কয়েকটি খাতে ভর্তুকি দিয়ে থাকে সরকার। বিশ্বব্যাংক, আইএমএফ ভর্তুকি উঠিয়ে দেওয়ার পরামর্শ অনেকবার দিলেও সরকার তাতে সাড়া দেয়নি। তবে ভর্তুকির পরিমাণ ধীরে ধীরে কমানো হচ্ছে। গত বছরের চেয়ে 6,000 কোটি টাকা ভর্তুকি কমছে আসছে বাজেটে। বড় বড় প্রকল্পে বিনিয়োগের জন্যই ভর্তুকির পরিমাণ কমিয়ে আনছে সরকার। খাদ্যের ক্ষেত্রে কিছু ভর্তুকি থাকবেই, গরিবদের জন্য খাদ্য আমাদের দিতে হয়। তবে ভর্তুকি যুক্তিযুক্তকরণের আরও অনেক সুযোগ আছে এবং সেটা আমাদের করতেই হবে। এবছর যেমন আমি বলেছি 6,000 কোটি টাকা অন্তত কমবে। এই 6,000 কোটি টাকা আমরা অন্য যে কোনো বড় প্রকল্পে ব্যয় করতে পারবো। কাজেই ভর্তুকির টাকা যদি আমরা বড় প্রকল্পে ব্যয় করতে পারি সেটা অর্থনীতির জন্য ভালো। বিশ্বায়নের কারণে বাংলাদেশের আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে উঠছে। ভর্তুকি না রাখলে কৃষকের জন্য চাষাবাদ কঠিন হবে, তাই এ খাতে ভর্তুকি স্বাভাবিক থাকবে। কৃষির ভর্তুকি রেখে এবং অন্যান্য ক্ষেত্রে যেখানে ভর্তুকি, যেমন রপ্তানি ভর্তুকি কৃষি পণ্যের ক্ষেত্রে, সেটি অব্যাহত রাখতে হবে। এবং রপ্তানি বাড়ানোর জন্য আমি যে ভর্তুকি দেই তার চেয়ে বেশি যদি আয় হয় তাহলে সে ভর্তুকি দেওয়া যাবে। আর যে ভর্তুকি আমি যে কারণে দিচ্ছি সেটা যদি আমার তার চেয়ে বেশি আয় না হয়, সে ভর্তুকি অবশ্যই উঠিয়ে নিতে হবে। এটাই হবে ভর্তুকির নীতিমালা। চাহিদা অনুযায়ী এখন ভর্তুকি চালিয়ে গেলেও একসময় ভর্তুকির প্রয়োজনীয়তা থাকবে না বলেই মনে করছে সরকার। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আহসান এইচ মনসুর এবং জনাব জুলফিকার আলী, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব মনসুর, আপনার কাছে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি। আমরা প্রতিবেদন দেখেছি যেখানে বলা হচ্ছে যে গত বছরের তুলনায় 6,000 কোটি টাকা কমিয়ে এবারে বাজেটে ভর্তুকি রাখা হচ্ছে 24,000 কোটি টাকা রাখা হচ্ছে, এবং বলা হচ্ছে যে মূল যে খাতগুলো কৃষি, বিদ্যুৎ, জ্বালানি সবগুলোতেই, পল্লী উন্নয়ন সহায়তা সবগুলোতেই এই ভর্তুকি থাকবে। তাহলে আসলে কমছে কেন? কারণটা কি এই যে আন্তর্জাতিক বাজার তেলের দাম কমে গেছে, এটা কি মূল কারণ, নাকি নাকি সরকার আসলে একটা নতুন কৌশল নিতে যাচ্ছে বাজেটের ক্ষেত্রে? সত্যি কথা বলতে সরকারের এক্ষেত্রে কোনো কৌশল নাই। আচ্ছা, কৌশল যেটুকু ছিল সেটা পোস্টপন্ড হয়ে গেছে। আচ্ছা, কারণ তারা মোটামুটিভাবে ইন্টারন্যাশনাল প্রাইসের মূল্য কমে যাওয়ার কারণেই এই ভর্তুকিটা কমিয়ে আনতে পারছে আচ্ছা। অটোমেটিক্যালি। যেটাকে আমাদের ধারণা যে তেলের দাম কমে যাওয়াতে বাংলাদেশের লাভ হয়েছে প্রায় $2 বিলিয়ন। আচ্ছা, এবং সেই $2 বিলিয়ন সরকারের কাছে মোটামুটি আছে, কারণ এই ট্রেডটা তো বাণিজ্য নিয়ন্ত্রণ করে একমাত্র সরকার, নিয়ন্ত্রণ করে। এবং এন্ড প্রাইসটাকে সরকার ফিক্স করেছে, ওটাকে কমায় নেয়। ফলে এই অতিরিক্ত সেভিংসটা যেটা ভর্তুকি হিসাবে যেত, সেটা ভর্তুকিটা একটু কম হয়ে গেল। আচ্ছা, এই কারণেই ভর্তুকিটা কমছে, আর কোনো বিশেষ কারণ নাই। এবং একই সাথে সারের দাম যেটা আমদানি করা হয়, যেগুলো হচ্ছে হাইড্রোকার্বন রিলেটেড, এবং হাইড্রোকার্বন হচ্ছে তেল জাতীয় পদার্থ ভিত্তিক, তেল বা গ্যাস জাতীয় পদার্থ, সেগুলোর দামও বিশ্ববাজারে কমে গেছে। ফলে সারের দামও কমে গেছে বিশ্ববাজারে, এবং সেই কারণে এখানেও ভর্তুকিটা কিছুটা কমে আসছে। কাজে এখানে আমি বলবো, যেটা আমরা আগে সরকারকে সবসময় বলতাম, যে একটা নীতি থাকা উচিত, একটা ইকোনমিক স্ট্র্যাটেজি হাউ টু ডিল উইথ সাবসিডি। সাবসিডির পরিমাণ আগে অতীতে বাংলাদেশে সবসময় 0.7 থেকে 0.9% মধ্যে থাকতো জিডিপি। সেটা বেড়ে গত কয়েক বছরে 3.5% পর্যন্ত চলে যায় জিডিপি, যেটা আনসাস্টেনেবল ছিল। থ্যাঙ্কফুলি ইন্টারন্যাশনাল প্রাইস কমে যাওয়াতে এটা আবার এখন 2-এর কোঠায় নেমে আসবে, এবং সেটা অটোমেটিক্যালি হয়েছে। এই জন্য সরকারকে বিশেষ কোনো কৃতিত্ব দেব না, তবে এটাও স্বীকার করব যে সরকার এটাকে পাস অন না করে এটার কিছুটা কমিয়ে আনার সিদ্ধান্ত সক্ষম হয়েছে। সেই জন্য তাদেরকে কিছুটা হলে সাধুবাদ দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ জনাব মনসুর। ডক্টর জুলফিকার আলী, আপনাকে জানতে চাচ্ছি যে ডক্টর মনসুরা বলছিলেন যে সাবসিডি বা ভর্তুকি থাকার ব্যাপারে এক ধরনের নীতিমালা আমাদের থাকা দরকার, এবং সেই নীতিমালা অভাবে আসলে আমরা জানি না যে কারণে ভর্তুকি দিচ্ছে। আমি কৃষকের ক্ষেত্রে বলি, কৃষিক্ষেত্রে বলি ভর্তুকির কথা, একজন প্রান্তিক কৃষক কী পরিমাণ লাভবান হলো সেটা যাচাই করার কথা কোনো ব্যবস্থা আমাদের নেই। ধন্যবাদ। এবং বিশেষ করে হাসান হাবিব মনসুর ভাই যে কথাটা বললেন, যে একটা
যথাযথ একটা নীতিমালা থাকা উচিত, যে নীতিমালার ভিত্তিতে ভর্তুকিটা দেওয়া হবে এবং সেটা ডিস্ট্রিবিউশন বিভিন্ন সেক্টরের মধ্যে বিভিন্ন গ্রুপস অফ পিপলের মধ্যে হবে আর কি। কিন্তু আনফর্চুনেটলি সেই বিষয়টা আমাদের এখানে নাই। আর দ্বিতীয় কথা, যে আপনি এই কথাটা বললেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের কিন্তু ওইরকম কম্প্রিহেন্সিভ কোনো রিভিউ নাই যে ভর্তুকিটা দেওয়া হচ্ছে ওভার দ্য ইয়ার্স, সেই ভর্তুকির বেনিফিটটা কারা কি প্রপোর্শনে পাচ্ছে। আমরা মোটা দাগে হয়তো সেক্টর ওয়াইজ আমরা কৃষিতে এত টাকা ভর্তুকি, এনার্জিতে এত, Right. পেট্রোলিয়ামে এত, সেই জিনিসটা আমরা পাচ্ছি। কিন্তু কৃষিতেও যদি ধরি বা অন্যান্য সেক্টরে যদি এনার্জির কথা বা পাওয়ারের কথা যদি ধরি, ইলেকট্রিসিটি ধরি, আসলে এই ভর্তুকিটা কোন শ্রেণীর মানুষ কি প্রপোর্শনে কি পরিমাণে এর থেকে উপকৃত হচ্ছে, সেই ধরনের একটা রিভিউ থাকলে তাহলে কিন্তু এই ভর্তুকিটা আগামী দিনে এটার যৌক্তিকীকরণ, এটা ডিস্ট্রিবিউশনটাকে আরেকটু ইফিশিয়েন্ট করা সম্ভব হবে। বিশেষ করে যদি আমরা ধরি যে ভর্তুকির একটা উদ্দেশ্য কিন্তু এটার ইনইকুয়ালিটি কমানো, একটা ইকুইটেবল করা আর কি। এবং সেই ক্ষেত্রে যদি সমাজের সুবিধাবঞ্চিত গোষ্ঠী যারা আর কি, প্রান্তিক চাষিদের কথা বললেন, দরিদ্র অতি দরিদ্র জনগোষ্ঠী, তারা যদি এই ভর্তুকি থেকে তাদেরকে যদি অধিক সংখ্যায় অধিক পরিমাণে যদি সুবিধা দিতে যাওয়া হয়, Right. তাহলে কিন্তু এই রিভিউটা দরকার যে কারা কি পরিমাণ সুবিধা পাচ্ছে। এবং সেকেন্ড হচ্ছে তাদেরকে বেশি মাত্রায় সুবিধা দিতে গেলে তাহলে সেই বিভিন্ন সেক্টরের ভর্তুকিটা কিভাবে সেটা ডিজাইন করা উচিত, কিভাবে ডিস্ট্রিবিউশনটা করা উচিত। আমরা যদি ইলেকট্রিসিটির কথা ধরি আর কি, তাহলে কত কত পার্সেন্ট এক্সট্রিম পুয়ার বা পুয়ার বা মার্জিনাল ফার্মার তারা এই ইলেকট্রিসিটি কনজিউম করছে, সেই হিসাবটা এবং তারা সবার যতটুকু কাছে করছে সেই ভর্তুকির কত অংশ তারা নিচ্ছে, নাকি মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা এই ভর্তুকির সুবিধা নিয়ে যাচ্ছে। একইভাবে কৃষি ভর্তুকির ক্ষেত্রেও যদি আমরা ফার্টিলাইজার, ডিজেল সাবসিডির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু লার্জ ফার্মাররা সিংহভাগ বেনিফিট পাচ্ছে নাকি স্মল মিডিয়াম বা একদম মার্জিনাল ফার্মাররা পাচ্ছে আর কি। কাজে সেই রিভিউটা এবং একটা সুনির্দিষ্ট পলিসি থাকলে সেটার ভিত্তিতে কিন্তু এই বিষয়টা আগানো, যৌক্তিকীকরণ এবং ডিস্ট্রিবিউশন, এবং সেখান থেকে সমাজের যারা এটা বেশি পাওয়া উচিত বলে আমরা মনে করি তাদের মধ্যে এটা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ বন্টন জনাব করা আলী। সম্ভব আপনার কাছে হবে। আমি ফিরে আসবো। ডক্টর মনসুর, আপনার কাছে জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে কৃষিতে বা অন্যান্য ক্ষেত্রে যেগুলো সাধারণত আমরা ট্রেডিশনাল ভর্তুকি দিয়ে থাকি সেগুলোতে আসলে কমিয়ে আনা হবে এবং কমিয়ে এনে সেখানে ইনভেস্টমেন্ট আসলে বাড়ানো হবে। তাই ইনভেস্টমেন্টটা আসলে কীভাবে হবে, কে করবে, এটা সরকার করবে না প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করা হবে? না, এটা শামসুল আলম সাহেব যেটা বলছিলেন, হ্যাঁ। সেটা উনি সরকারি বিনিয়োগের কথাই বলছিলেন। আচ্ছা। সরকারি উদ্যোগে বিশেষ করে বিভিন্ন ধরনের বড় প্রকল্প যেগুলো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, সেগুলোতে বিনিয়োগের কথা উনি রেফার করছিলেন। এটা সঙ্গত। মানি ইজ ফাঞ্জেবল, যেটাকে আমরা বলি, টাকা তো টাকাই, আমি যদি এই খাতে খরচ না হয় আমি ওই খাতে খরচ করতেই পারি। Right. আমি যেটা একটু আলাপ করব ওনার প্রসঙ্গের ভিত্তিতে, বাংলাদেশে ভর্তুকি কিন্তু আমরা যেটাকে মেজার করি সেটা বাজেটারি ভর্তুকি। রাইট। ইকোনমিক সাবসিডি কিন্তু আরো অনেক বেশি। ইকোনমিক সাবসিডিটা হচ্ছে যে জিনিসগুলোকে আমরা অলিখিত বা অদৃশ্যভাবে দিয়ে যাচ্ছি। যেমন গ্যাসের দাম আমি 240 টাকা রাখছি, এটা কিন্তু বাজেটের মধ্যে কোনো সাবসিডি হিসেবে আসছে না, কারণ গ্যাসের দাম আমরা কম ধরে আমরা প্রকৃত গ্যাসের কোনো মূল্য নিচ্ছে না, সরকার কোনো মূল্য নিচ্ছে না, সেটা বাড়ি বাড়ি আমার ধানমন্ডি, গুলশান সব জায়গায় ভালোভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। এটা পাচ্ছে কারা? পাচ্ছে আমি আপনার গরিব মানুষ কেউ পাচ্ছে না, ঢাকা শহর বড় বড় শহরের বাইরে কেউ পাচ্ছে না। এটা সম্পূর্ণ ইনইকুইটেবল, কিন্তু এটা যুগে যুগে চলে আসছে এবং এটা একটা পলিটিক্যাল ইকোনমির কারণে এটা সাস্টেইনেবল, ওইভাবেই থাকছে, যেটা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর হচ্ছে যদি সাবসিডি দেওয়া হয় সিএনজিতে, এটা চালায় হচ্ছে গাড়ি চালকরা। তারা কারা? তারা হচ্ছে আমরা। কাজে আমাদেরকে আবার দেওয়া হচ্ছে এখানে প্রচণ্ডভাবে সাবসিডি। কাজে অনেক ক্ষেত্রেই আছে। আরেকটা জিনিস বলি, যেমন এই যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো, Right. এটা নিয়ে একটা পলিটিক্যাল ইকোনমি চলছে। ইটস এ সাবসিডি। সাবসিডি বলা হচ্ছে যে আমি কিভাবে দিচ্ছি, আমি সুদের হারটা বাড়িয়ে আমি দিচ্ছি। বলা হচ্ছে কি যে দরিদ্র লোকেরা সঞ্চয় করে, আসলে তো সম্পূর্ণ মিথ্যা। আমরা গবেষণা করে দেখেছি, স্যাম্পল সার্ভে 10,000 সার্ভে, যে 90% সঞ্চয়পত্রে কোটি টাকার ঊর্ধ্বের লোকেরা করে। আচ্ছা। অর্থাৎ বাকি যারা করে তাদের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু তারা কিন্তু 10% বেনিফিট পাচ্ছে, 90% হচ্ছে বড় লোকের পকেট। তাহলে কি আমাদের দরিদ্র সংখ্যা নতুন করে নির্ধারণ করতে হবে ডক্টর জুলফিকার? আগে গুলশানকে ধরে তারপরে মনসুর ভাই যে প্রসঙ্গের অবতারণা করলেন, জি। মানে অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। যে আসলে এই যে আমরা বাজেটারি সাবসিডি, বাট এর বাইরেও যে সাবসিডি বিভিন্নভাবে বিপুল পরিমাণ, সেটার পরিমাণ হয়তো এর চাইতেও অনেক বেশি আর কি। এবং সেটার সুবিধাভোগী সম্ভবত মধ্যবিত্ত, উচ্চবিত্ত জনগোষ্ঠী বেশি আর কি। আর আমাদের নিম্নবিত্ত, দরিদ্র, অতি দরিদ্র জনগোষ্ঠী, তারা যে জায়গাটায় তাদের
সাপোর্ট দরকার আর কি, সেই জায়গাটায় হয়তো অ্যাডিকুয়েটলি সাপোর্ট আমরা দিতে পারছি না, দেখার বিষয়। এবং সেই জায়গাটায় হচ্ছে সাবসিডি যৌক্তিকীকরণ এবং তাদের জন্য সাপোর্টটা ইনশিওর করা, সেইটা আমাদের ইলেকট্রিসিটি, গ্যাস, এইগুলোর অ্যাক্সেসের একটা বিষয় তো আছে। বাট এছাড়া তারা যেটা বিশেষ করে ধরুন, আমি বিশেষ করে উল্লেখ করতে চাই হেলথ সার্ভিসের কথা ধরি, হ্যাঁ, Right. যে আমাদের কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পরেই হেলথ শক একটা মেজর শক, যেটা অতি দরিদ্র জনগোষ্ঠীকে, দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র পরিস্থিতি রাখে এবং তাদেরকে উত্তরণ ঘটাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এবং যারা একটু উপরের লেভেলে চলে আসে তারা আবার তাদের একটা উল্লেখযোগ্য অংশ আবার কিন্তু ফল ব্যাক ইনটু দ্য সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন। সেক্ষেত্রে যদি আমরা এই সাবসিডির একটা অংশ বা government is providing various kind of supports for primary health care, maternal health care, child health and also education, etc. But যদি একটা universal support for the poor and the extreme poor ensure করা যায়, তাহলে এটা সবার জন্য কিন্তু সত্যিকার অর্থে লাভবান সেটা হবে, এটা প্রকৃতপক্ষে জনাব আলী, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি বাজেটের ভর্তুকি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ বা পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং সিঁড়ি প্রকল্পের গবেষণা প্রধান ডক্টর জুলফিকার আলী। জনাব জুলফিকার আলী, জনাব আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব মনসুর, আপনার কাছে এবার জানতে চাচ্ছি যে আমরা কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে বিরতিতে যাবার আগে যে সত্যিকার অর্থে যে আমরা সাবসিডি দিচ্ছি, যে ভর্তুকি দিচ্ছি, সেটা দরিদ্র মানুষের কাছে পৌঁছাচ্ছে না, যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমাদের দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা আমরা যদি বলি, বলা হয় যে এখন 25% মতো আছেন। যা তো সেই লোকগুলোর কাছে কি এখন এই মুহূর্তে কি ধরনের সাবসিডি আসলে পৌঁছাচ্ছে তাদের কাছে? একটা জিনিস কি, যেটা হচ্ছে আমাদের বলি সোশ্যাল প্রোটেকশনটা, জি, সেটা হচ্ছে তাদের জন্য, সেটা তারা পাচ্ছে, জনগোষ্ঠীর সেটা জন্য পাচ্ছেন তারা। এবং এটার পরিমাণটা কিন্তু খুবই কম। এটার পরিমাণ হচ্ছে আমাদের হিসাবে 1.7% জিডিপি, এবং সেটা খুবই অপ্রতুল এই বিশাল জনগোষ্ঠীর জন্য। আচ্ছা, এবং এবং এটাকে বাড়ানো প্রয়োজন। আমরা মনে করি যদি সাবসিডিকে আমরা অ্যানালাইজ করতে পারতাম প্রপারলি, তাহলে এখান থেকে ইকোনমিক সাবসিডি আমি বলছি, বাজেটারি সাবসিডি প্লাস নন বাজেটারি যেটা আসলে দেওয়া হচ্ছে কিন্তু অলিখিতভাবে দেওয়া হচ্ছে, সেগুলোকে অ্যাড করলে আমাদের হয়তো জাতীয় আয়ের 5-6% হয়তো আমাদের ইকোনমিক সাবসিডি আমরা দিয়ে আসতেছি। 5-6% কিন্তু একটা বিপুল পরিমাণ। অর্থাৎ এটা আমাদের জাতীয় আয় হচ্ছে $170 বিলিয়ন, 5% হচ্ছে প্রায় আমি বলবো 8 বিলিয়ন ডলারের মতো। তো এই 8 বিলিয়ন থেকে 9 বিলিয়ন ডলার যদি আমরা টাকা, মানে অর্থ যদি আমরা অন্য খাতে ব্যয় করি, স্বাস্থ্য খাতে কিছু ব্যয় করি, আমরা যদি সেটা কিছুটা শিক্ষা খাতে ব্যয় করি এবং সামাজিক বেষ্টনী খাতে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা আমাদের দারিদ্র্যের যে চিত্র সেটাকে কিন্তু বিরাটভাবে পরিবর্তন করে ফেলতে পারি। কিন্তু এখানে প্রতিবন্ধকতা হচ্ছে যে বিভিন্ন ভেস্টেড গ্রুপ এখানে কাজ করছে। যেমন ধরুন কৃষি মন্ত্রণালয়, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য মিনিস্টার অফ এগ্রিকালচার, উনি কিন্তু উনার একটু ভাগ ছাড়বেন না, এবং এটা একটা সত্ত্বাধিকার মতো। সিমিলারলি অন্য মিনিস্ট্রিগুলো আছে, তারা তাদের ছাড়তে চায় না, কারণ এখানে অনেক রকমের ইস্যু আছে, যে কারণে পলিটিক্স অফ সাবসিডি ইজ এ মেজর প্রবলেম ফর ডিলিং উইথ দ্য সাবসিডি। এবং আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমরা যে কৃষিতে যে পরিমাণে অর্থ দেই সাবসিডি হিসাবে, তা প্রকৃতপক্ষে কৃষকের কাছে কতখানি পৌঁছায়, এই তথ্যটা কৃষি মন্ত্রণালয় আমাদেরকে দিক, তা দিবেন না ওনারা। আচ্ছা, কিন্তু ওনারা এটা বাড়াতে চাচ্ছে কেন? এই প্রশ্নটার তো জবাব তো দেওয়া। ধন্যবাদ জনাব জুলফিকার আলী। সত্যিকার অর্থে যদি আমরা পৌঁছাতে চাই, দিতে চাই, কি মেকানিজম আসলে করা যেতে পারে, যেখানে আমরা ট্র্যাক করতে পারবো যে কাদের কাছে সত্যিকার অর্থে ভর্তুকিটা পৌঁছাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আমি এই বিষয়ে 3-4টি পয়েন্ট উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে মনসুর ভাই যেমনটা বললেন যে 1.7% সোশ্যাল সেফটি নেট অ্যালোকেশন, এটা কিন্তু টোটাল অ্যালোকেশন আমাদের সোশ্যাল সেফটি নেট বলতে যতগুলো অলমোস্ট 100-র কাছাকাছি প্রোগ্রামের মধ্যে আর কি, কিন্তু এগুলোর সবগুলোই কিন্তু পভার্টি ফোকাস না। এর মধ্যে কিছু প্রোগ্রাম আছে যেগুলোর বেনিফিট কিন্তু নন পুররা পেয়ে যাচ্ছে আর কি। একটি গবেষণায় দেখানো হয়েছে যে এটা ইউএনডিপি ডিড দ্যাট পিস অফ ওয়ার্ক, যে প্রকৃতপক্ষে পুরদের জন্য, পুর এক্সট্রিম পুরদের জন্য এই সোশ্যাল সেফটি প্রোগ্রামের অ্যালোকেশনটা যায় যে প্রপোর্শনটা, সেটা হচ্ছে 0.6 থেকে 0.7%-এর মতো। তার মানে হচ্ছে যে টোটাল সাইজটা যেটা আছে তার চাইতে যদি আমরা পুরদের কথা বিবেচনায় নিয়ে এটাকে যদি রিক্যালকুলেট করি, তাহলে এটার পরিমাণটা দাঁড়ায় আরও অনেক কম।
আচ্ছা, সেটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ 2021 সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে উপনীত হতে যাচ্ছে আর কি, এবং এটা হাইলি লাইকলি যে আমরা মধ্যম আয়ের দেশে চলে যাব আর কি। আমরা যখন মধ্যম আয়ের দেশে যাব, এটা অত্যন্ত একটা যৌক্তিক প্রত্যাশা যে তখন আমাদের দেশে একদম জিরো পভার্টি না হলে অ্যাটলিস্ট জিরো এক্সট্রিম পভার্টিতে যেটা আমরা অ্যাচিভ করতে পারি। অর্থাৎ আমরা যখন মধ্যম দেশে উপনীত হব, তখন অন্তত পক্ষে আমাদের দেশে অতি দরিদ্র জনগোষ্ঠী থাকবে না, বা যাদের খুবই ডিসঅ্যাডভান্টেজ এবং ভালনারেবল সিচুয়েশনে বসবাস করছে, সেই জনগোষ্ঠীটা থাকবে না। এই লেভেলে যদি আমরা পলিসিটাকে বা প্রোগ্রামগুলোকে রিডিজাইন করতে পারি, যাতে করে আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হলাম, আমাদের কোনো এক্সট্রিম পোর জনগোষ্ঠী নাই, তাহলে আমরা অ্যাজ এ নেশন তাহলে সেই মধ্যম আয়ের দেশে উপনীত হওয়া এবং 50 বছর আমাদের স্বাধীনতার সেই উদযাপনটা আমরা পরিপূর্ণভাবে করতে পারি। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে সেই জন্য সাবসিডির রেশনালাইজেশন, সেখান থেকে যে সেভিংসটা হবে, অন্যান্য গভর্নমেন্ট সোর্স এবং ডোনার ফান্ডিং, সেখান থেকে পভার্টি প্রোগ্রাম বা টার্গেটেড পভার্টি, অ্যান্ড বিশেষ করে আমি বলতে চাই এক্সট্রিম পভার্টি প্রোগ্রামগুলোকে একটু স্কেল আপ করা, এক্সপান্ড করা। দেয়ার আর মেনি সাকসেসফুল এক্সাম্পলস, এবং সেগুলোকে একটু এক্সপান্ড করা, স্কেল আপ করা, যাতে করে আগামী 5 বছরের মধ্যে আমরা এই ব্যাপারে পভার্টি রিডাকশন, এক্সট্রিম পভার্টি রিডাকশনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে চাই। অন লাস্ট পয়েন্ট অ্যাবাউট দ্য ট্র্যাকিং, দ্যাট ইজ অলসো পসিবল। বিশেষ করে আমাদের এখানে মোবাইল টেকনোলজি যে মাত্রায় বিস্তৃতি লাভ করেছে, সেটা ব্যবহার করে রিয়েল টাইম যেটা জেনারেট করা, আইডেন্টিফাই করা, এবং গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ প্রোগ্রাম অফ আইডেন্টিফাইং দ্য পোর অ্যান্ড দ্য এক্সট্রিম পোর, এবং তারপরে ওটা ব্যবহার করেই কিন্তু ধন্যবাদ। জনাব মনসুর, আসলে ওয়ে ফরওয়ার্ড কি তাহলে? আপনি যেটা বলছেন যে এটা পলিটিক্যাল ইকোনমি কথা বলছেন, আপনি সাবসিডি নিয়ে এক ধরনের রাজনীতি আছে, সরকার চালাচ্ছে, একটা রাজনীতি সরকারই চালাবে, তাই চলছে আমাদের দেশে, তাহলে এখান থেকে বের হওয়ার তো কোনো উপায় নাই। তাহলে না, উপায় নাই বললে হবে না, সদিচ্ছা থাকতে হবে। কিভাবে করবে? আমরা যেটা বলি, প্রথমে আগে আমাদের জানতে হবে যে বেঞ্চমার্ক, আমরা কোথায় আছি। এক্স্যাক্টলি। আমরা এত টাকা খরচ করছি, এটা হচ্ছে আমাদের জন্য কিন্তু একটা বিপুল পরিমাণ টাকা, কম টাকা নয়। 5 থেকে 7% জিডিপি, বিরাট একটা অঙ্ক। এই টাকাটা আমরা কোথায় দিচ্ছি, কে পাচ্ছে, এবং যে প্রসেসে দিচ্ছি, এগুলো সবই কি ঠিক? এই 100টা প্রোগ্রামের কি আমাদের প্রয়োজন আছে? এটার মধ্যে কি ওভারল্যাপ নাই? এগুলোকে স্টাডি করা হয়েছে। এখন যেটা হচ্ছে যে আমরা যেটা, সরকার কিন্তু একটা বড় ভালো সুন্দর পদক্ষেপ নিয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল সোশ্যাল প্রোটেকশন স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই ভালো, এবং এটা একটা মডার্ন সিস্টেমকে ইন্ট্রোডিউস করতে পারবে, যেটার মাধ্যমে এভরি পুয়ার তাদেরকে রেজিস্টার করা থাকবে, এবং তাদেরকে বিভিন্নভাবে লাইফ সাইকেল ভিত্তিতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতি হিসাবে সরকার দেখবে। এটা এই স্ট্র্যাটেজির মূল মন্ত্র, এবং এটাকে ফান্ডিং করতেও খুব বেশি টাকা লাগবে না। আমরা হিসাব করে দেখেছি 2.5 থেকে 3% জিডিপি যদি অ্যালোকেট করা যায়, প্রত্যেকটা গরিব লোককে আমরা সরকারিভাবে সাহায্য দিতে পারবো, মিনিমাম লেভেল অফ সাপোর্ট অ্যাটলিস্ট। এটা সরকার গ্রহণ করেছে, এটাকে ফান্ডিং এর ব্যবস্থাও করা যাবে, কিন্তু এই সাবসিডি ক্যান বি এ মেজর সোর্স অফ ফান্ডিং দ্যাট ওয়ান। আচ্ছা, সেইভাবে জিনিসটাকে লিঙ্ক আপ করা দরকার, যে আমরা তো টাকা নিতে চাচ্ছি না, আমরা টাকাটা ভালোভাবে দিতে চাচ্ছি, কিন্তু সেটা ভোটের রাজনীতি, তাহলে তো ভোটের রাজনীতিতে এটা ভালো ইম্প্যাক্ট করবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি বলছি, রাজনৈতিক সদিচ্ছা থাকলে, রাজনৈতিকভাবে এটাকে রিপ্যাকেজিং করা কোনো ডিফিকাল্ট কিছু না, আমরা করে দিতে পারবো, কিন্তু সদিচ্ছা থাকতে হবে। আশা করবো সরকার এই ক্ষেত্রে আপনাদের মতো অর্থনীতিবিদদের আসলে পরামর্শ গ্রহণ করবেন। ডক্টর মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর জুলফিকার আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে আজকে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মত ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।